আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদের সংবাদ কক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। অনিয়ম কারচুপির অভিযোগে ছাত্রদল ও বামপন্থী প্যানেলের জাকসু নির্বাচন বর্জন, নির্বাচনী দায়িত্ব ছেড়েছেন শিক্ষকদের একাংশ ও কয়েকটি হলে ছাত্রদল শিবির সংঘর্ষ। সংবিধান সংশোধন প্রস্তাব অনুমোদনের বৈধ ফোরাম সংসদ বলল বিএনপি। গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখতে এনসিপির আহ্বান। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ, স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোরও নির্দেশনা। প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা, বিজ্ঞানসম্মত পরিকল্পনার তাগিদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা। এবং কিছুক্ষণ পর আবুধাবিতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের অভিযান, বি গ্রুপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: জার্মানির মিউনিখে এআই গাড়ির প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নানা অনিয়মের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদে নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোট গ্রহণ ও গণনার সবশেষ খবর জানাতে সেখানে আছেন জান্নাতুল বাকিয়া কেকা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কেকা, নির্বাচন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আমাদেরকে জানান। হ্যাঁ, আসলে বিকেল 5টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়েছে। আনুষ্ঠানিক যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু আজকে দিনব্যাপী বিভিন্ন ঘটনা পরিক্রমার মধ্যে দুপুরের পর থেকে কিন্তু অনেক চমকপ্রদ ঘটনা ঘটে গেছে। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন, এবং সকাল থেকে কিন্তু খুব অসাধারণ একটা আবেগ, অনুভূতি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে শুরু হয়েছিল সেই নির্বাচন, ভোট গ্রহণ। কিন্তু দুপুরের পর থেকে আসলে আমি যতটা বলে এসেছি বা সবাই বলছে, সেটা হলো যে উত্তেজনা বেড়েছে, দফায় দফায় বিভিন্ন অনিয়ম এবং অভিযোগ এসেছে, এবং সর্বশেষ যেটা 3টার দিকে কিন্তু বামপন্থীদের একাংশ তারা কিন্তু ভোটের বিভিন্ন অনিয়মের কথা, বিশেষ করে একটি ইসলামী ছাত্রী সংস্থার পক্ষে বিভিন্ন হল কেন্দ্রে, বিশেষ করে মেয়েদের হলে গিয়ে তারা ভোট কারচুপির যে অভিযোগ করেছে এবং অমোচনীয় কালি নিয়ে যে সে বিভিন্ন অনিয়ম এবং অমোচনীয় কালি ভোটের পরে যে না দেয়া এবং বলার পরে যখন দেওয়া হলো তখন কিন্তু সেই তাৎক্ষণিকভাবে কালিটা উঠে যাচ্ছে, এবং ব্যালট পেপার একটি নিম্নমানের কোনো প্রতিষ্ঠান থেকে এবং কোনো দলীয় একটি প্রতিষ্ঠানের পক্ষে ছাপানো হয়েছে। এইসব অভিযোগ কিন্তু দুপুরের পর থেকে একদম উত্তেজনা ছড়িয়েছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। আসলে আমরা গণমাধ্যমের কর্মীরা তখন কিন্তু মূলত ছুটে বেরিয়েছে, একদিকের ঘটনা শেষ না করতে আরেকদিকে দৌড়াতে হয়েছে। আপনি জানেন যে দুপুর 1টার দিকে কিন্তু ফজিলতুন্নেসা হলে ভোট কারচুপির অভিযোগে প্রথম একটি ক্যাওয়াজ শুরু হয়, এবং সেখানে কিন্তু 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপরই প্রক্টররা সেই ঘটনার সাথে কথা বলার সময় কিন্তু প্রক্টর বললেন যে তারা তাজউদ্দিন আহমেদ হলে যাচ্ছেন, সেখানে কিন্তু বেশ বড় রকমের একটা গোলযোগের কথাও শোনা যাচ্ছে। পরে যেয়ে দেখা গেল যে সেখানে ভোট গ্রহণ কিন্তু সেখানেও প্রায় 20 মিনিটের মতো বন্ধ ছিল, এবং পরে 3টার দিকে কিন্তু প্রেস ব্রিফিং করেছে বাম দল সম্প্রীতির ঐক্য, এবং 4টার দিকে আমরা যেটা দেখলাম জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে পুরো প্যানেল আনুষ্ঠানিক ঘোষণা করে তারা কিন্তু
কিন্তু নির্বাচন বর্জন করেছে। এবং এর কিছুক্ষণ পরেই আমরা যেটা দেখেছি যে শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি 3 জন প্রতিনিধি যারা বিভিন্ন হলের প্রভোস্ট এবং নির্বাচন মনিটরিং এর ব্যবস্থায় ছিলেন, সেই 3 শিক্ষক নজরুল ইসলাম, শামিমা আক্তার লাকি, নাহারিন ইসলাম, এনারা কিন্তু এসে বলেছেন যে তারা ভোট মনিটরিং করার সময় যে অনিয়ম অভিযোগগুলো দেখেছেন, বিশেষ করে অমোচনীয় কালি এবং বহিরাগত 2-1 যারা হলগুলোতে, মেয়েদের হলগুলোতে অমোচনীয় কালি ব্যবহারের কাজে নিয়োজিত ছিলেন, যেটা তারা বলছেন যে এই অভিযোগ তারা করেছেন যে এটা কিন্তু করবে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা। এখন সর্বশেষ আরেকটা খবর জানিয়ে রাখি, এই মুহূর্তে আরেকটি দল জাকসুকেই বর্জন করেছে, তারা কিন্তু সংবাদ সম্মেলন করছে। ধন্যবাদ কেকা আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবার জন্য। নানান অনিয়ম আর কারচুপির অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদের নির্বাচন বর্জন করেছে। বামপন্থী শিক্ষার্থীদের একটি প্যানেলও নির্বাচন বর্জন করেছে। একই রকম অভিযোগ এনেছে আরেকটি বামপন্থী প্যানেল। একই অভিযোগে শিক্ষকদের একাংশ নির্বাচনী দায়িত্ব বর্জন করে। পরে কয়েকটি হলে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাভার প্রতিনিধি জাকির হাসানকে সাথে নিয়ে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 3 দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে ভোট দেন শিক্ষার্থীরা। প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভোটকে বাধাগ্রস্ত করতেছে, একটা বিশেষ দলকে বারবার সুযোগ সুবিধা দিচ্ছে। সকালে উপস্থিতি কম থাকলেও দুপুরের পর দীর্ঘ হতে থাকে শিক্ষার্থী ভোটারদের লাইন। উৎসব মুখর পরিবেশে দেখছি সবকিছু হচ্ছে, মাঝে কিছু বাধা বিঘ্ন আসছিল। দুপুরের পর থেকেই আসতে থাকে নানান অনিয়মের খবর আর অভিযোগ। নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। একই অভিযোগে সংবাদ সম্মেলন করে সম্প্রীতি ঐক্য প্যানেলের প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি। অদক্ষতা, অপরিকল্পনাও বলবো নির্বাচন কমিশন প্রশাসনের। তার মধ্য দিয়ে আমরা আসলে চূড়ান্ত রকমভাবে হতাশ, ক্ষুব্ধ। সব হলে পোলিং এজেন্ট ম্যানেজ করতে পারি না, যে হলগুলোতে পারছি সেগুলোতেও আমাদের পোলিং এজেন্টদের নানাভাবে নানা কনফিউজিং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে তাদের ঢুকতে দেওয়া হয় নাই। ভোট কেন্দ্রে নানান অনিয়ম ও জালিয়াতির প্রতিবাদে বিকেল 4টার দিকে কেন্দ্র থেকে বের হয়ে যান নির্বাচনী দায়িত্বে থাকা শিক্ষকদের কেউ। প্রমাণ সহকারে আমাদের কাছে আসছে, নির্বাচন কমিশনের কাছে আসছে। এটা হলো জামাতি ইসলামের কোনো এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল, এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। এতে প্রমাণিত হয়েছে যে যেই কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন, যে কোম্পানিকে ভোট গণনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল। এজেন্ট যে মেয়েগুলো ছিল তারা 15 নম্বর হলে তারা আমাকে জানালেন যে ম্যাডাম দেখেন আমাদের হাতে যে কালির দাগটা দেওয়া হচ্ছে সেটা আসলে থাকে না, সেটা উঠে যাচ্ছে। এবং আরেকজন আমাকে বললেন যে ম্যাডাম আমরা কয়েকজন সকালবেলা ভোট দিয়েছি কিন্তু আমাদের হাতে কোনো কালির দাগ দেওয়া হয়নি। এছাড়াও কারচুপির অভিযোগে ফজিলাতুন্নেসা হলে প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহণ। সৈয়দ তাজউদ্দিন আহমেদ হলে সকালে দেরিতে ভোট গ্রহণ এবং দুপুরের পরে প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম জাতীয় সংসদ। ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনীতিতে হস্তক্ষেপ থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচন ছিল জাতীয় নির্বাচনের একটি টেস্ট, যা ভালোভাবে উত্তরণ হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। আগামী সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে নাগরিক কোয়ালিশনের আয়োজনে গোলটেবিল আলোচনা। রাজধানীর সিডাপ মিলনায়তনে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নিয়ে উল্লেখ করে কিছু চ্যালেঞ্জের কথাও জানান তারা। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংস্কার প্রক্রিয়ার একেবারে অপরিহার্য অংশ। সংস্কার নির্বাচন ছাড়া শেষ হবে না। এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয়, এখনই ওসি সাহেব বলেন, ডিসি সাহেব বলেন, ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদের, যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন, কারণ আপনারা কখন আসেন, কখন কোথায় কি হয়, আমাদের একটা টেনশন থাকে। তো এখনই যদি টেনশন ডিসির থাকে, এসপির থাকে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত। এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং বিশেষ করে ডিজিএফআই
তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে। আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত, কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা পরে একটি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে। নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলভ কমিটমেন্ট। যে ডাকসুর ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল এবং এই টেস্টে আমাদের পার্টিগুলো, আমাদের সুধী সমাজ, আমাদের স্টুডেন্ট, শিক্ষার্থীরা সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তরণ করেছি। জাতীয় নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানান অনেকে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। আলোচনা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পুলিশের স্বাধীন তদন্ত কমিশনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। প্রধান উপদেষ্টা স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরুরও নির্দেশ দিয়েছেন। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সে বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক অধিবেশন এবং দোহায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ওয়াইসির বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে 16 সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ করা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক কারণে নদী ও বর্ষার সাথে সহাবস্থান বাংলাদেশের, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা প্রাণ প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানসম্মত পরিকল্পনা, অবকাঠামো সংস্কার, প্রকৃতি নির্ভর সমাধান এবং জনগণের অংশগ্রহণে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। অতিবৃষ্টি ও বন্যা নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পদ্মা, মেঘনা ও যমুনা নদী বিধৌত বদ্বীপ বাংলাদেশ। ভূপ্রাকৃতিক কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে নদীনালা, খালবিল, হাওর বাওরের এক জটিল জলজ নেটওয়ার্ক, যা বর্ষায় একদিকে প্রাণের সঞ্চার করে, অন্যদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পায় বন্যার ঝুঁকি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় বায়ুমণ্ডলে
জলীয় বাষ্পের ঘনত্ব বেড়ে যাওয়ায় অতিবৃষ্টিসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলে বাড়ছে জোয়ারের পানির অনুপ্রবেশ। লবণাক্ততা সহ দেখা দিচ্ছে ঝড় জলোচ্ছ্বাস। খাল জলাশয় ভরাট ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় শহরাঞ্চলে দেখা দিচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। আর আকস্মিক দুর্যোগে জনস্বাস্থ্যের অবনতি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি হুমকিতে খাদ্য নিরাপত্তাও। শুরু হয় আর্থসামাজিক পশ্চাৎপদতা। সংকট সমাধানে জলাভূমি ও বন্যা প্রবাহ পথ সংরক্ষণ, জলাভূমি পুনরুদ্ধার, প্লাবনভূমির প্রাকৃতিক ধারণ ক্ষমতা বৃদ্ধিসহ প্রকৃতি নির্ভর ও কার্যকর ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবেই নিশ্চিত হবে টেকসই ভবিষ্যৎ। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, অতিবৃষ্টি ও বন্যা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেশজুড়ে প্রাকৃতিক বেষ্টনী করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা জুড়ে বৃক্ষায়নে সজীব হয়ে উঠছে প্রকৃতি পরিবেশ। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অথই সাগর আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বাগেরহাট। প্রকৃতির এমন মনোরম দৃশ্যের বিপরীতে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের সামনে অসহায় জেলাবাসী। এমন বাস্তবতায় বাংলালিংকের সহায়তায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে যে কাজটি করা হয়েছে, ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। কেন এই ম্যানগ্রোভের চারা আমরা উপকূল অঞ্চলে রোপণ করব? কারণ এর মাধ্যমে আমরা এই যে ঝড় জলোচ্ছ্বাস হয় সেটাকে কিন্তু যদি কমিয়ে আনতে চাই, মাটির ক্ষয় যদি রোধ করতে চাই, তাহলে কিন্তু এই ম্যানগ্রোভের চারা রোপণ করতে হবে উপকূল অঞ্চলে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশে যত পারি বৃক্ষরোপণ করি এবং সবুজে ছেয়ে ফেলি এই বাংলাদেশটাকে। মোরেলগঞ্জের আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছের মাধ্যমে যেহেতু আমরা অক্সিজেন সংগ্রহ করি বা গ্রহণ করি, তো সেক্ষেত্রে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনেক সুন্দর। চ্যানেল আই এবং বাংলালিংক যে উদ্যোগটা নিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সারা দেশে চ্যানেল এরকম কর্মসূচি পালন করুক, ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হোক এবং সারা দেশে বৃক্ষরোপণ ভালোভাবে কাজটা এগিয়ে আসুক। আমাদের পরিবেশকে হারিয়ে ফেলছি দিন দিন, তো এরকম উদ্যোগ আমরা সবার পক্ষ থেকে প্রতিটা স্থানে আমরা জানি এরকম বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করতে পারি, আবারও আমাদের পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারি। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এবং প্রকৃতিকে সঠিকভাবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ রাখবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার এশিয়া কাপ। এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। টানা 3টি টি-20 সিরিজ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে লিটন কুমার দাসের দল। ব্যাটিং, বোলিংয়ে ফর্মে আছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশ অংশ নিয়েছে মোট 15টি আসরে। এর মধ্যে তাদের সর্বোচ্চ সাফল্য রানার্স আপ হওয়া।
এখন পর্যন্ত মোট 3 বার ফাইনালে উঠেছে বাংলাদেশ। টি-20তে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে 2 দল। 2014 সালে টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে হংকংয়ের কাছে 2 উইকেটে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে ব্যাকফুটে আছে হংকং। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। এসব দেশে 50 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন। গত কয়েক বছর ধরে ফ্লাইটের টিকিটের দাম চড়ার কারণে শ্রমিকদের জীবনযাত্রায় এসেছে স্থবিরতা। দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাতারের দোহা থেকে মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনৈতিক খাত মজবুত রাখতে যে কোটি সেক্টর অবদান রাখছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের অবদান। 2024-25 অর্থ বছরে বিদেশ থেকে বাংলাদেশের রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 6.5 বিলিয়ন বা 27% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রবাসীদের আয় বাড়ায় দেশের ডলার সংকট কেটেছে, বৈদেশিক মুদ্রায় রিজার্ভ বেড়েছে, কিন্তু বাংলাদেশে আসা যাওয়া ফ্লাইটের টিকিট প্রবাসীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। সাধারণ শ্রমিকের জন্য ভর্তুকি দিয়ে হলেও সরকারের কাছে আকুল আবেদন যেন টিকিটের মূল্যটা কমায়। ঢাকা থেকে দোহা আসার ওই টিকিটটি এখন বাংলাদেশ থেকে অনেকে কিনতে পারতেছে না, কাতার থেকেও কিনতে পারতেছে না। প্রবাসীরা বলেন, বাংলাদেশের তুলনায় পাকিস্তান, ভারত ও নেপাল থেকে মধ্যপ্রাচ্যের রুটে টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক কম। আমি 2 তারিখে আসছি 90,000 টাকা দিয়ে, যে টিকিট 30,000 টাকা 35,000 টাকা ছিল। টিকিটের দাম কমাইতে হবে, টিকিটের দাম বেশি বাড়তি। ফ্লাইটের টিকিটের দামের আশু সমাধানের দাবি করেছেন প্রবাসীরা। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে। প্রথমে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম আসলেও এখন নেপালের বিদ্যুৎ সংকট সমাধানকারী প্রকৌশলী কুলম্যান ঘিসিংয়ের কথা উঠছে। আন্দোলনকারী জেনজিরা তার পক্ষে সমর্থন জানিয়েছেন। তবে ঘিসিং দায়িত্ব নিচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে দেশের পরবর্তী দায়িত্বভার নিয়ে 6 ঘন্টা অনলাইন বৈঠক করেন সেনাপ্রধান ও জেনজিদের প্রতিনিধি দল। এবারে নিটলটাটা বিশেষ সংবাদ। জার্মানির মিউনিখে অটোমোবাইল প্রদর্শনীতে গাড়ি ও পরিবহন শিল্পের আরও উন্নত প্রযুক্তি সামনে এসেছে। প্রদর্শনীর মূল আকর্ষণ স্বয়ংক্রিয় ও কৃত্রিম বুদ্ধিমত্তার AI নির্ভর গাড়ি। বিশেষ করে চীনা ব্র্যান্ডগুলোর গাড়ির প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রদর্শনীতে। যুক্তরাষ্ট্রের Helm.ai তাদের সবশেষ AI সফটওয়্যারে দেখিয়েছে AI নির্ভর গাড়ি রাস্তা, গাড়ি এবং পথচারীকে আলাদা রঙের মাধ্যমে শনাক্ত করে এবং নিরাপদভাবে গাড়ি চালাতে সহায়তা করে। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে 12 মাসি কাটিমন জাতের আম চাষ করে সফল হয়েছে নারী উদ্যোক্তা হোসনে আরা বেগম। বাজারে এই আমের দামও পাচ্ছেন ভালো। তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন 12 মাসি কাটিমন আম চাষে। এবারে প্রকৃতি সংবাদ। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। নিজ আঙিনা পরিষ্কার রাখুন, সুস্থ থাকুন স্লোগানে মেলায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও পশুর রিভার
ওয়াটার কিপারের সহযোগিতায় শহরের বিভিন্ন সড়কে ময়লা আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর শান্তিনগরে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড DIY এর ৫ম স্টোর উদ্বোধন হয়েছে। নতুন স্টোরে রয়েছে ১০,০০০-এর বেশি পণ্য। অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ওয়্যারহাউস ম্যানেজার মোহাম্মদ উমর ফারুক হোসেন সহ অন্যরা। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন। টানা ৩ দিন অবরুদ্ধ থাকার পর নেপাল থেকে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সরকারি উদ্যোগ ও বিমান বাহিনীর সহযোগিতায় কাঠমান্ডু থেকে বিকেলে দেশে ফেরেন জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, অফিসিয়াল এবং ম্যাচ কভার করতে গিয়ে আটকে পড়া সাংবাদিকরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়ম কারচুপির অভিযোগে ছাত্রদল ও বামপন্থী প্যানেলের জাকসু নির্বাচন বর্জন। নির্বাচনী দায়িত্ব ছেড়েছেন শিক্ষকদের একাংশ ও কয়েকটি হলে ছাত্রদল শিবির সংঘর্ষ। সংবিধান সংশোধন প্রস্তাব অনুমোদনের বৈধ ফোরাম সংসদ বলল বিএনপি। গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখতে এনসিপির আহ্বান। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ। স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোরও নির্দেশনা। প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা। বিজ্ঞানসম্মত পরিকল্পনার তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা। এবং কিছুক্ষণ পর আবুধাবিতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের অভিযান। বি গ্রুপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। দর্শক, চ্যানেলে সংবাদের আয়োজন এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।